এই সাদা চামড়ার মানুষগুলোকে একদমই বিশ্বাস করো না, ওরা মিথ্যুক। আমাদের ভূখণ্ডের মতো তোমাদেরও জমি চুরি করতে এরা চাঁদে যাচ্ছে। তাদের চোখে বাংলাদেশ সেনাবাহিনী হয়ে উঠেছে হানাদার, দখলদার বাহিনী। বাংলাদেশের সরকার তাদের কাছে ঔপনিবেশিক শোষক। এর ফলে ধীরে ধীরে সেখানে তৈরি হচ্ছে নিরাপত্তা ঝুঁকি এবং বিচ্ছিন্নতাবাদ। পৃথিবীর ক্যালেন্ডারে সময়টা 60-এর দশকের প্রথমার্ধ। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা মানুষকে চাঁদে পাঠানোর প্রকল্প নিয়েছে। এ প্রকল্পের আওতায় চূড়ান্ত অভিযান পরিচালনার আগে অ্যারিজোনা অঙ্গরাজ্যে নাভাখোর আদিবাসীদের সংরক্ষিত এলাকায় নভোচারীদের নিয়ে পরীক্ষামূলক মহড়া চলছে। বিশাল ও ভারী স্পেস স্যুট পরা নভোচারীদের মরুভূমিতে হাঁটাচলা করতে দেখে স্থানীয় এক বৃদ্ধ তার ছেলেকে সাথে নিয়ে সেখানে আসেন। আদিবাসী পিতা তার ছেলের মাধ্যমে নাসার কর্মকর্তাদের কাছে জানতে চান এই অদ্ভুত পোশাকধারীরা কি করছে। নভোচারীরা জানান তারা চাঁদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কথাটি শুনে বৃদ্ধ আদিবাসী কিছুক্ষণ চুপ করে থাকেন। এরপর তিনি জানান তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী চাঁদে তাদের মৃত পূর্বপুরুষদের পবিত্র আত্মারা বাস করে। নাসার কর্মচারীরা খুব আগ্রহের সাথে টেপ রেকর্ডার এনে বৃদ্ধকে বলেন, চাঁদে অবস্থান করা আপনার পূর্বপুরুষদের কাছে কোনো বার্তা পাঠাতে চাইলে বলুন, আমরা পৌঁছে দেব। বৃদ্ধ মেষপালক নিজের আদিবাসী ভাষায় একটা বার্তা রেকর্ড করেন। এরপর নাসার লোকেরা বৃদ্ধের ছেলের কাছে বার্তাটির অর্থ জানতে চায়, কিন্তু ছেলে রাজি হলো না। পরবর্তীতে কৌতূহলী নাসার জনসংযোগ কর্মীরা টেপটি অন্য আদিবাসীদের শোনালে তারা সবাই খুব হাসাহাসি করেন, কিন্তু কেউই সেই বৃদ্ধের পবিত্র গোপনীয় বার্তাটি ইংরেজিতে অনুবাদ করে শোনাতে রাজি হলো না। অবশেষে একজন সরকারি অনুবাদক বার্তাটির ইংরেজি অনুবাদ করলেন। অনুবাদ করা বার্তাটি শুনে সবাই বিস্মিত। যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ নাসার কর্মচারীদের চাঁদে যাওয়ার কথা শুনে ওই বৃদ্ধ মেষপালক নিজেদের স্থানীয় ভাষায় চাঁদে বসবাস করা তার পূর্বপুরুষদের বলেছিলেন, এই সাদা চামড়ার মানুষগুলোকে একদমই বিশ্বাস করো না, ওরা মিথ্যুক। আমাদের ভূখণ্ডের মতো তোমাদেরও জমি চুরি করতে এরা চাঁদে যাচ্ছে। হ্যাঁ দর্শক, 1492 সালে কলম্বাসের আগমনের পূর্বে আমেরিকার বিশাল ভূখণ্ডের মালিক যারা ছিল, সেই ভূমিপুত্রদের উপর গণহত্যা চালিয়ে ধর্ষণ নিপীড়ন করে তাদের ভূমি দখল করে ইউরোপিয়ানরা এখানে গড়ে তোলে সাম্রাজ্য আর আজকের আধুনিক রাষ্ট্রের ভিত্তি। আর স্থানীয়দের পরিচয় হয়ে ওঠে ক্ষুদ্র নৃগোষ্ঠী। তারা হয়ে যায় রাষ্ট্রের সংখ্যালঘু। আজ অবধি সংখ্যাগরিষ্ঠ ইউরোপিয়ানদের করুণায় নিজেদের ভূমিতে টিকে থাকতে হচ্ছে। দর্শক, শুধু আমেরিকা নয়, পৃথিবীর সমস্ত রাষ্ট্রে টিকে থাকার লড়াই করছে নিজ ভূমে পরবাসী এই মানুষেরা। একটি ভূখণ্ডে শত শত বছর ধরে বাস করা জাতিগোষ্ঠী যাদের নিজস্ব রাষ্ট্র নেই, তাদের শাসন করে অন্য ভাষার, অন্য সংস্কৃতির সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠী। তাদেরকেই মূলত বলা হয় আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী। 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। পৃথিবীর প্রায় সব দেশ দায় সারানোর মতো করে একটি বিবৃতি দিয়েই এ দিবস উদযাপন করে। বিবৃতিতে এসব আদিবাসীদের কল্যাণের কথা বলে, অধিকার রক্ষার কথা বলে, কিন্তু তারা আসলে মিথ্যা বলে। তাদের সাথে প্রতারণা করে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র। 2021 সালের জুন এবং মে মাসে যুক্তরাষ্ট্রের ব্রিটিশ কলাম্বিয়ার একটি স্কুল থেকে 215 জন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সাসপেচুয়ান প্রদেশের অন্য একটি স্কুল থেকে আরও 715টি কবরের সন্ধান মেলে। এরা প্রত্যেকেই ছিল আমেরিকার ভূমিপুত্র, নেটিভ আমেরিকান। সভ্য করে তোলার নামে এসব শিশুদের অমানবিক নিপীড়নে চালিয়ে হত্যা করা হয়। দর্শক, সম্প্রতি নেত্র নিউজ একটি চাঞ্চল্যকর ডকুমেন্টারি প্রতিবেদন প্রকাশ করেছে। পার্বত্য অঞ্চলের বান্দরবানে বসবাস করা দেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী ম্রো,
এই ম্রো জনগোষ্ঠীর শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদানের নাম করে স্থানীয়ভাবে গড়ে ওঠা কিছু স্কুল এবং মাদ্রাসায় তাদের বদলে দেওয়া হচ্ছে নাম, পরিচয়। ধর্মান্তরিত করা হচ্ছে এই দরিদ্র বিচ্ছিন্ন জনগোষ্ঠীর শিশুদের। এটি সাম্প্রতিক ঘটনা হলেও একই ধরনের কর্মসূচি পার্বত্য অঞ্চলে চলছে দীর্ঘদিন। স্বাধীন বাংলাদেশে 1979 সালের দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমতলের ভূমিহীন ও নদীভাঙ্গা মানুষদের পার্বত্য অঞ্চলে স্থানান্তরের কর্মসূচি হাতে নেয়। পুনর্বাসিত প্রতিটি বাঙালি পরিবারকে সরকারিভাবে জমি, নগদ অর্থ, রেশন এবং যাতায়াতের জন্য লজিস্টিক সহায়তা দেওয়া হয়। পার্বত্য অঞ্চলের নিরাপত্তা জোরদার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবে এই পুনর্বাসিত বাঙালিদের ভিডিপি বা গ্রাম প্রতিরক্ষা দল হিসেবে সংগঠিত করে দেওয়া হয়েছিল অস্ত্র। এই অস্ত্রধারী সমতলের বাংলাদেশিরা পার্বত্য অঞ্চলের ভূমিপুত্রদের বিরুদ্ধে রাষ্ট্রের দমনমূলক হাতিয়ার হয়ে ওঠে। দশকের পর দশক চলতে থাকে পাহাড়িয়ার সমতল থেকে আসা বাংলাদেশিদের সংঘাত। এই সংঘাত রূপ নেয় সশস্ত্র প্রতিযোগিতায়। পার্বত্য অঞ্চলে মাথাচাড়া দিতে শুরু করে বিচ্ছিন্নতাবাদ। এই নাটকের মঞ্চে আবির্ভূত হন শেখ হাসিনা। 1997 সালের 2রা ডিসেম্বর তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি। সরকারের পক্ষে তৎকালীন চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ এবং পাহাড়িদের পক্ষে স্বাক্ষর করেন যতীন্দ্র বোধিপ্রিয় লারমা, যিনি সন্তু লারমা হিসেবেই পরিচিত। এর মধ্য দিয়ে জনসংহতি সমিতির সামরিক শাখা শান্তি বাহিনী অস্ত্র সমর্পণ করে। এই চুক্তিতে পাহাড়িদের অন্যতম দাবি ছিল নিরাপত্তা রক্ষার নামে গড়ে ওঠা অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, ভূমি অধিকার রক্ষা, বাংলাদেশিদের পুনর্বাসন বন্ধ ও প্রত্যাহার করা, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকারের স্বীকৃতি প্রদান এবং পুলিশ ও প্রশাসনের দায়িত্ব স্থানীয়দের কাছে হস্তান্তর। দর্শক, সেই শান্তি চুক্তির পর এসব দাবি কি শেষ পর্যন্ত পূরণ হয়েছে? শান্তি এসেছে পাহাড়ে? না, দাবি পূরণ হয়নি। শান্তিও আসেনি পার্বত্য অঞ্চলে, বরং তাদের চোখে বাংলাদেশ সেনাবাহিনী হয়ে উঠেছে হানাদার, দখলদার বাহিনী। বাংলাদেশের সরকার তাদের কাছে ঔপনিবেশিক শোষক। এর ফলে ধীরে ধীরে সেখানে তৈরি হচ্ছে নিরাপত্তা ঝুঁকি এবং বিচ্ছিন্নতাবাদ। বিশ্বের পরাশক্তিগুলো পায়তারা করছে এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে সহায়তার মাধ্যমে বাংলাদেশে প্রভাব বিস্তার করতে। দুর্গম পাহাড়ি পথ হয়ে উঠেছে অস্ত্র আর চোরাচালানের বৃহত্তম রুট। তাদের ভূমি কেড়ে নিচ্ছে বিভিন্ন সরকারি আর বেসরকারি কোম্পানি। রাষ্ট্রের সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হয়ে সেই রাষ্ট্রের প্রতি বাধ্যতামূলক আনুগত্য দেখানোর প্রচেষ্টাই যেন তাদের বেঁচে থাকার একমাত্র কৌশল। দর্শক, একটি সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর অধিকারের লড়াই হয়ে ওঠে স্বাধীনতার সংগ্রাম, আর সংখ্যালঘুদের লড়াই হয়ে ওঠে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি কর্মকাণ্ড। চলমান বৈশ্বিক ভূ রাজনীতির খেলায় আরও অস্থিতিশীল হয়ে উঠছে পাহাড়, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি এবং একই হারে ঘটছে মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড। 9 আগস্টের এই আনুষ্ঠানিক আন্তর্জাতিক আদিবাসী দিবস হয়তো পাহাড়িদের জন্য কোনো সহায়তামূলক ভূমিকা তৈরি করতে পারবে না, কিন্তু আমরা জাতিগতভাবে পাহাড়িদের মানুষ এবং দেশের সমমর্যাদার নাগরিক হিসেবে স্বীকৃতি দিলে একদিন পৃথিবীর সমস্ত রাষ্ট্রই হয়তো এই স্বীকৃতি মেনে নিতে বাধ্য হবে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি রাষ্ট্রই হবে মানুষের। সমস্ত পৃথিবী হয়ে উঠবে স্বাধীন মানুষের বাসযোগ্য ভূমি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আয়োজনে।